আপনাদের মধ্যে কতজনের হিরো এপিজে আব্দুল কালাম? জানুন তার হিরো কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। আচ্ছা, কতজনের হিরো নিকোলা টেসলা, যে ৩০০রও বেশি পেটেন্টস এবং ইনভেনশন থেকে ইমপ্রেসড হয়েছিলেন? জানেন তার গুরু কে ছিল? সেই স্বামী বিবেকানন্দ। আমরা অনেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং লাল বাহাদুর শাস্ত্রীকে অনেকেই তাদেরকে হিরোর চোখে দেখেন, কিন্তু এনাদের হিরোই ওই একজন, স্বামী বিবেকানন্দ। আজ আমি এই ভিডিওতেই স্বামী বিবেকানন্দের সম্পর্কে ছোট্ট একটি বায়োগ্রাফি তুলে ধরব। এমন কি ছিল এই মানুষটির মধ্যে যেখান থেকে নরেন থেকে তিনি স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেন? স্বামীজির যিনি মা ছিলেন তিনি ভগবান শিবের ভীষণ ভক্ত ছিলেন, দিনরাত তারই আরাধনা করতেন। তার এই আরাধ্য দেবতার কাছে তিনি সবসময় একটি সন্তান চাইতেন, যে সন্তান তার পরিবারের নাম উজ্জ্বল করবে। একদিন ভুবনেশ্বরী দেবী অর্থাৎ স্বামী বিবেকানন্দের মা স্বপ্নে ভগবান শিবের দর্শন পেয়েছিলেন। সেই স্বপ্নে তিনি দেখতে পান যে স্বয়ং ভগবান শিব তাকে এরকমই স্বপ্নাদেশ দিয়েছেন যে তিনি তার সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। যে স্বপ্নটা তাকে ভীষণভাবে খুশি দিয়েছিল। 12ই জানুয়ারি 1863 সালে সেই দিনটা এসে উপস্থিত হয়। মকর সংক্রান্তির দিন স্বামীজির জন্ম হয়। তার পরিবার তখন তার নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ। সেই থেকেই সবাই আদর করে তাকে নরেন নামেই ডাকতেন। তখন তার ফ্যামিলিতে প্রায় সবাই ওয়েল এডুকেটেড ছিলেন এবং ভীষণ ইন্টেলিজেন্ট ছিলেন, এবং সব সময় পরিবারটি অপরকে সাহায্য করার জন্য নানানভাবে সাহায্য করত। তখন থেকেই তাই সেই পরিবারকে তার আশেপাশের লোকেরা ভীষণভাবে মানত এবং মান্যতাও দিত। নরেনের বাবা কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন। নরেন ছোট থেকেই আলাদা আলাদা রিলিজিয়ন অর্থাৎ হিন্দু, মুসলিম, ধনী এবং গরিব কারোর মধ্যেই কোনো ভেদাভেদ করতেন না। একদিন তিনি তার বাবার অফিসে যান এবং তখনকার দিনে তামাক সেবন করার জন্য যে টোবাকো পটগুলো থাকত সেগুলি তার বাবার অফিসে দেখতে পান। সেগুলো তার বাবা ক্লায়েন্টদের জন্য আনিয়ে রাখতেন। সেখানে ছোট্ট নরেন লক্ষ্য করেছিল সেই বক্সের মধ্যে হিন্দু রিজিয়নদের জন্য একটা আলাদা বক্স এবং মুসলিমদের জন্য একটা আলাদা বক্স। দুটো বক্স থেকেই নরেন তখন টোবাকো পাইপগুলো নিয়েছিল এবং তখনই সে সেটিকে ট্রাই করেছিল। তার বাবা যখন দেখেছিল তাকে খুব বকেছিল। তখন নরেন তার বাবাকে প্রশ্ন করেছিল, এই দুটো আলাদা টোবাকো পাইপের কোনো পার্থক্যই তো দেখা যাচ্ছে না। নরেন যখন খুব ছোট ছিল তখন তিনি দু ধরনের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে একজন কোট স্যুট পরা ব্যক্তিকে দেখেছিলেন যে খুব ধনী ছিল এবং এডুকেটেড ছিল, এবং সোসাইটিতে তিনি একজন খুব গণ্যমান্য ব্যক্তি। তার একটা ঘর রয়েছে, তার একজন ওয়াইফ রয়েছে এবং তার এক সন্তান রয়েছে। এবং স্বপ্নে আরেকজন যাকে দেখেছিলেন তিনি ছিলেন একজন সন্ন্যাসী, যে সবসময় এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়ায়। খুব সাধারণ জীবনযাপন করাই তিনি পছন্দ করতেন। অর্থ, সম্পত্তি, প্রতিপত্তি তাকে কখনোই খুশি দিত না। সেই সন্ন্যাসীর একমাত্র ইচ্ছা ছিল সে ভগবানকে জানুক, ঈশ্বরকে চিনুক এবং একসময় সে ঈশ্বরের কাছেই চলে যাক। সেই স্বপ্ন দুটো দেখে নরেন তখনই চিন্তা করেছিল এই দুটোর মধ্যে যে কোনো একটি সে হয়েই উঠবে। সেই স্বপ্ন নিয়েই ছোট থেকেই তিনি অনেক বিচার করেছিলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে বড় হয়ে তিনি একজন সন্ন্যাসীর জীবনযাপনই করবেন। তখনকার সময় পৃথিবীতে কি ইনভেন্ট হচ্ছে, কি অ্যাচিভমেন্ট হচ্ছে, সেই সব নিয়ে তার কোনো কিছুর মাথা ঘামানো ছিল না। তার চোখের সামনে শুধু একটাই জিনিস ছিল যে তাকে ভগবান দর্শন করতেই হবে। বলা যেতে পারে তার একটা এক্সপিরিয়েন্সের মধ্যেই পড়েছিল যে ঈশ্বর দর্শন কিরাম হতে পারে। তখন থেকেই তিনি এমন একজন মানুষের সন্ধান করতেন যে তাকে এই ঈশ্বর সন্ধানের রাস্তাটা দেখিয়ে দেবে। তখনই তিনি মিলেছিলেন এমন একজন জ্ঞানী পুরুষের সঙ্গে যাকে আমরা আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ নামে চিনি। দক্ষিণেশ্বরের মন্দিরেই প্রথম সাক্ষাৎ হয় নরেনের সাথে। সে প্রথম সাক্ষাতেই ঠাকুর বুঝে গেছিলেন যে নরেন আর 5টা বালকের মতন সাধারণ কেউ নয়। ঠাকুর বুঝেছিলেন তার চোখ দুটো সবসময় মেডিটেশনের দিকেই ঝুঁকে থাকে। তখন থেকে নরেন নিজের কাপড় চোপড়, নিজের উপর কোনো যেন ধ্যান ধারণাই ছিল না। তখন থেকেই ঠাকুর নরেনকে দেখে ভীষণভাবে ইমপ্রেসড হয়ে পড়েন। ঠাকুরও বুঝেছিলেন শেষ পর্যন্ত তিনি এমন একজন ছাত্রকে খুঁজেছেন যাকে হয়তো তিনিও খুঁজে বেড়াচ্ছিলেন। নরেন আস্তে আস্তে ঠাকুরের কাছ থেকে অনেক কিছু শিক্ষা লাভ করেন। যখন ঠাকুরের পরলোক গমন ঘটে তখন নরেনের বয়স ছিল প্রায় 23 বছর। ঠাকুরের মৃত্যুর পর সমস্ত সন্ন্যাসীদের মধ্যে একটা উথালপুথাল পরিবেশের সৃষ্টি হয়। সেই সমস্ত দায়িত্ব এসে পড়েছিল নরেনের ওপর। তখন সে দায়িত্ব নরেন নিজের কাঁধে তুলে নিয়েছিল সেই 23 বছর বয়সেই। বাড়ির বড় ছেলে হওয়ায় বাড়ির দায়িত্ব সেই দিকে তিনি পালন করছিলেন এবং রাতের বেলায় মঠে তার যে সমস্ত সন্ন্যাসী ভাইরা ছিল তাদের তিনি শিক্ষা প্রদান করতেন। তখন থেকেই সেই সমস্ত তার ছাত্ররা মেডিটেশন, পুজো আর্চা,
আধ্যাত্মিক জগতের মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকে। এই সমস্ত কিছুর মধ্যে তারা এমনভাবে হারিয়ে যেত যে হয়তো এক একদিন খেতেই ভুলে যেত। নরেন তখন থেকেই চাইতেন এদের মধ্যে সম্পূর্ণ জ্ঞানের বিস্তার ঘটুক। নরেনের যা জ্ঞান ছিল সে কিন্তু সমস্ত কিছু তাদের মধ্যে শেয়ার করতেন। নরেন শুধু নিজের দেশ নয়, বাইরের অনেক দেশের হিস্ট্রি এবং সেখানকার পলিটিক্যাল সিস্টেম সম্বন্ধেও তিনি জ্ঞান দিতেন। যেমন তাদের মধ্যে ছিলেন প্লেটো, অ্যারিস্টটল, গৌতম বুদ্ধ, হেগেল ইত্যাদি নামি দামি ব্যক্তির সম্বন্ধেও জ্ঞান প্রদান করতেন। কর্ম, যোগ, ভক্তি, জ্ঞান এই চারটি জিনিস সম্পর্কে তিনি সর্বদাই তাদেরকে জ্ঞানে আলোকিত করতেন, যাতে করে তাদের জ্ঞান সমস্ত দিক থেকেই যেন বিস্তার ঘটে। তখন থেকেই স্বামীজির কাছে থাকতো একটি লাঠি এবং একটি ঝোলা। তিনি যখন প্রথম পরিভ্রমণ শুরু করেছিলেন তখন প্রথম উপস্থিত হয়েছিলেন বারাণসী। সেই সময় থেকে আজও পর্যন্ত যে বারাণসীকে সবচেয়ে পবিত্র জায়গা বলে মনে করা হয়, যেখান থেকে প্রথম গৌতম বুদ্ধ এবং শঙ্করাচার্য ঈশ্বর সম্বন্ধে কিছু জ্ঞান লাভ করেছিলেন। সেখানে প্রথম গিয়ে নরেনের খুব ভালো লাগে এবং যেন সমস্ত এনার্জি সেখান থেকেই তিনি পান। বারাণসীর পরে নরেন গিয়ে পৌঁছান অযোধ্যা। বারাণসী থেকে অযোধ্যার যাত্রা তিনি খালি পায়ে করেছিলেন। সেই যাত্রার সময় যাকে আমরা সমাজের অছুত বলে মনে করি সেরকম এক ব্যক্তির সাক্ষাৎ হয়। তার কাছ থেকে তিনি একটি টোবাকো পাইপ চান, কিন্তু সেই ব্যক্তি সেটি দিতে অস্বীকার করেন, কারণ তিনি বুঝেছিলেন নরেন একজন হিন্দু। না পাওয়াতে নরেন রেগে যায় এবং তিনি মনে মনে বলতে থাকেন, যেটা একটা লজ্জার বিষয় যে এখনো আমরা এই কাস্ট সিস্টেমের মধ্যেই ফেসে রয়েছি। সে আবার সেই ব্যক্তির কাছে যায় এবং টোবাকো পাইপটি চান, কিন্তু নরেন তার বাধা শোনেনি। সে টোবাকো পাইপটা নিয়ে তিনিও একটি টান দিয়েছিলেন। স্বামীজির কাছে আমেরিকায় একটু আশা এবং কিছু অপরচুনিটি হাতে লাগে, কারণ সেখানে কাস্ট বলে কিছু ছিল না। পার্লামেন্ট অফ রিলিজিয়ন একটা বড় মঞ্চ তিনি পেয়েছিলেন, যেখানে ইন্ডিয়ার জন্য কিছু সাহায্য পাওয়া যায় এবং যেখান থেকে স্বামীজির কাছ থেকে ইন্ডিয়ার সম্পর্কে কিছু নলেজ তারা জানতে পারত এবং তার পরিবর্তে ইন্ডিয়া তাদের কাছ থেকে মডার্ন টেকনোলজি সম্পর্কে কিছু ধ্যান ধারণা নিতে পারত। এই ঘটনাটা ঘটার কিছুদিন আগে নরেন একটি স্বপ্ন দেখেছিল, যেখানে তিনি দেখেছিলেন তার গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমুদ্রের দিকে এগোচ্ছিলেন এবং তার পিছনে পিছনেই স্বামীজিকেও তিনি ডাকছিলেন এবং কোথাও যেন শুনেছিলেন মা শারদাকে তিনি যাও বলেছিলেন। তখন নরেন বুঝে গেছিল মা শারদা এবং ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ রয়েছে তার উপর, এই কাজটাই তাকে করতে হবে। 1893 সালে খোলা হয় এটি। তখনকার একটি ফেয়ারের মতন ছিল, অর্থাৎ মেলার মতো, যেটির নাম ছিল ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশন। ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকার সন্ধান করেছিলেন সেখানে প্রথম সেলিব্রেট হয়েছিল। তখন থেকেই সেখানে দেখানো হতো ওয়েস্টার্ন কান্ট্রিজ টেকনোলজি এবং সায়েন্সে কতটা এগিয়ে গেছে। সেখানে এটাও দেখানো হয়েছিল যে কোনো রিলিজিয়ান তার এই উন্নতির পেছনে কতটা দায়িত্ববান ছিল। সেই হলেই তখনকার সময় প্রায় 7000 লোক জমায়েত হয়েছিল। পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সমস্ত রিলিজিয়াস লিডাররা সেখানে উপস্থিত ছিলেন। ইসলাম, খ্রিস্টান, বুদ্ধিজম, হিন্দুজম এবং আরও যত কাস্ট ছিল সবার থেকে একজন করে লিডার সেখানে উপস্থিত ছিলেন। স্বামীজিও সেখানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কোনো স্পিচ তৈরি করেননি। প্রথম তিনি এতজন লোকের সম্মুখে দাঁড়িয়ে স্পিচ দেবেন। তিনি অনুরোধ করেছিলেন সবার শেষে যেন তাকে ডাকা হয়। যখন সময় আসে তিনি যখন বক্তৃতা শুরু করেন প্রথম অক্ষরই বলেছিলেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা। এই একটা কথাই হলে সবাই উঠে দাঁড়িয়ে তাকে হাততালি দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন। তার এই বক্তৃতার মধ্যে একটাই জিনিস তখন সবার সামনে উঠে এসেছিল, যে তিনি তখন থেকেই কাউকে আলাদা করেননি এবং সবাইকে এটা শিখিয়েছিল যে আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং শান্তি বজায় রেখে চলতে হবে। কেউ আমাদের থেকে আলাদা হতেই পারে, কিন্তু আমাদের উচিত সবাইকে রেসপেক্ট করা। স্বামীজির মধ্যে একটা আলাদা জিনিস ছিল যেটা সবার থেকে তাকে আলাদা করত। তিনি কখনোই নিজের রিলিজিয়ানকে ঠিক এবং বাকি সমস্ত রিলিজিয়ান ভুল এটা কখনোই প্রমাণ করার চেষ্টা করতেন না। তিনি তখন থেকেই মনে করতেন যে সমস্ত রিলিজিয়ান ভগবানের দোরগোড়ায় নিয়ে যাবার ক্ষমতা রাখে। তিনি উদাহরণস্বরূপ বলেছেন, যত বড়ই বাড়ি হোক না কেন তার ভেতরে যাবার রাস্তা কিন্তু একটি। পার্লামেন্ট অফ রিলিজিয়নে যখন যা বক্তৃতা তিনি দিয়েছিলেন তখন আস্তে আস্তে খবর ইন্ডিয়াতেও আসতে থাকে। নিউজ পেপার, ম্যাগাজিন সমস্ত কিছুতেই স্বামীজির স্পিচ ছাপতে থাকে। তখন সমস্ত ভারতবাসীর গর্বে বুক ফেটে গেছিল। মঠে তার যে সমস্ত ভাইরা ছিল তাদেরও বিশ্বাস হয়নি যে এ কি সেই নরেন। তখন থেকে আমেরিকায় স্বামীজিকে অনেকে অনেক সাহায্য করেছিলেন, কিন্তু শুধু সেইটুকুর মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেননি। আমেরিকার বহু জায়গায় যান এবং অনেক জায়গায় তিনি ভাষণ দেন। সব জায়গায় তিনি বক্তৃতার মধ্যে একটা কথাই বলতেন, সবাইকে অ্যাকসেপ্ট করো, সবাইকে সাহায্য করো এবং সবাইকে বোঝার চেষ্টা করো। নিউ ইয়র্ক, বস্টন, ওয়াশিংটন এবং কেমব্রিজ সব জায়গায় তিনি ভাষণ দেন। ছোট থেকে তিনি যে জিনিসটা চোখের সামনে দেখতেন সেই স্বপ্নটাই তার আজ সত্যি হয়ে উঠেছে। তিনি গোটা দেশ ঘুরে ভাষণ দিয়ে যা অর্থ উপার্জন করেছিলেন সেই টাকা দিয়ে তিনি ভারতবর্ষে ফিরে
সমস্ত গরিব দুঃখীকে সাহায্য করতে শুরু করেন। প্রথম যখন স্বামীজি দেশে ফেরেন, তার পরনের পোশাকটা দেখেই তখন সবাই চিৎকার করে বলেছিল, স্বামীজি, স্বামীজি। তিনি যেখানে যেতেন সেখানেই প্রচুর প্রচুর তার ভক্তের সংখ্যা বেড়েই চলত। ম্যাড্রাস, ক্যালকাটা সবাই তাকে স্বাগত জানার জন্য অপেক্ষা করত, তাকে দেখার জন্য অপেক্ষা করত, তাকে দেখা এবং তার মুখ থেকে যে বাণী বেরোতো, যে কথা বেরোতো, সেইগুলো শোনার জন্য। তার একজন কাছের মানুষ তাকে জিজ্ঞেস করেছিল, এত কিছু দেখে স্বামীজি আপনি কখনোই ক্লান্তি বোধ করেন না? উত্তরে তিনি বলেছিলেন যে ঈশ্বরের কাজ করতে সেখানে ক্লান্তি কিসে। একবার তার কাছে একজন খুব গরিব মানুষ আসেন, এসে বলেন, স্বামীজি আমি অনেক কিছু করেছি, কিন্তু তবু আমি ঈশ্বরের দেখা পাইনি। স্বামীজি জিজ্ঞেস করেছিলেন, ঈশ্বর দর্শনের জন্য তুমি কি করো? সে বলেছিল, আমার গুরু আমাকে যা যা বলেছিলেন, ঈশ্বরের সামনে বসে পুজো করা, চোখ বন্ধ করে তার সামনে বসে মেডিটেশন করা। কিন্তু এত কিছু করার পরও তার মনে কখনো শান্তি আসেনি, তিনি ঈশ্বর দর্শন করতে পারেননি। তিনি স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি করব? এই কথা শুনে স্বামীজির মনে দুঃখ হয়। তখন স্বামীজি তাকে বলেছিলেন, মনের দরজা খোলো, চতুর্দিকে তাকিয়ে দেখো। সেই উক্তিটার মধ্যেও একটি যুক্তি ছিল। তিনি বলেছিলেন, চোখ খোলো, তোমার আশেপাশে যে সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষজন আছে তাদেরকে সাহায্য করো। যদি কোনো অভুক্ত ব্যক্তিকে দেখো, তাকে পেট ভরে খাওয়ানোর চেষ্টা করো। যদি সে অসুস্থ হয় তাকে ওষুধ দাও। যদি সে লেখাপড়া না শিখে থাকে তাহলে তাকে লেখাপড়া শেখাও। মন থেকে যদি সেই সেবা করতে পারো তাহলে তুমি শান্তি পাবে। একবার স্বামীজি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তার অ্যাস্তমা ধরা পড়ে। সমস্ত ডাক্তাররা তাকে পরামর্শ দেয় নর্থ ইন্ডিয়া যেতে, কারণ নর্থ ইন্ডিয়ার যে আপার ক্লাইমেট সেটি খুব ভালো। নর্থের লোকেরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন স্বামীজির দর্শনের জন্য। তিনি মনে মনে ঠিক করেন যে তিনি এবার যাবেন। সেখানে তার যে বন্ধু থাকতো তাকে একটি চিঠি লেখেন। নর্থ ইন্ডিয়ার সমস্ত স্টেটে তিনি বক্তৃতা দেন। সেখানে তিনি একথাও বলেছিলেন, ইন্টারকাস্ট ম্যারেজ খুব দরকার। তিনি সব জায়গায় আরেকটি ভাষণে বলতেন যে স্টুডেন্টকে সবসময় ক্লার্ক, লয়ার এবং ডিপ্লোম্যাট না বানানোর জন্য তাদেরকে দেশ সেবার জন্য অন্তত নিয়োগ করা উচিত, এবং পাশাপাশি যেন দেশকে সে ভালোবাসে। জীবনের শেষে তিনি বেলুড় মঠেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন এবং তখন থেকেই তার স্বাস্থ্যের অবনতিও ঘটতে থাকে। তার শরীর যতই অসুস্থ হোক, তার কিন্তু মাইন্ড তখনও শার্প ছিল। কেউ যদি তাকে একটু বিশ্রাম করার কথা বলতেন, তিনি শুনতেন না। তখন থেকেই স্বামীজি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়তে খুব ভালোবাসতেন। তার এক সন্ন্যাসী বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল, 25টা ভলিউম মনে রাখা অসম্ভব ব্যাপার। স্বামীজি সেই ভলিউমেরগুলির মধ্যে 11th ভলিউম স্টার্ট করেছেন পড়ার জন্য। তিনি উত্তরে বলেছিলেন, 10টা ভলিউম আমি পড়ে ফেলেছি, তার মধ্যে থেকে যে কোনো জিনিস তুমি জিজ্ঞেস করতে পারো। তখন স্বামীজির উত্তরে সে বুঝে গেছিল যে স্বামীজির কাছে এমন কোনো প্রশ্নের উত্তর অজানা নেই। যখন স্বামীজির বয়স 39 বছর 5 মাস, তখন তিনি নিজেই তার জন্মপঞ্জিকা থেকে এইটুকু ক্যালকুলেট করে ফেলেছিলেন যে তার মৃত্যু ঠিক কখন হবে। তিনি তার সিনিয়র যে সন্ন্যাসী ছিলেন তাকে তার অন্তিম সংস্কারের কথা জানিয়েছিলেন। দিনটা ছিল শুক্রবার। 7টার সময় সেখানে ঘন্টা বাজে, পুজোর সময় হয়। স্বামীজি তার ঘরে পুজো এবং মেডিটেশন করতে চলে যান। তিনি তখন তার সেবককে আদেশ দেন যে 1 ঘন্টা তিনি এই ঘরেই থাকবেন, তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। সেবককে শুধু একটা কথাই বলেছিলেন, ঘরের সমস্ত জানলা খুলে দেওয়া হোক, যেন ফ্রেশ হাওয়া আসে। ধীরে ধীরে তিনি বিছানায় শুয়ে পড়েন। রাত্রি 9টায় তিনি তার দেহত্যাগ করেন। ছোটবেলা থেকে যে স্বপ্ন তিনি দেখতেন, ক্লিয়ার গোল, সেই ক্লিয়ার গোলই তার জীবনে এত বড় সাকসেস এনে দিয়েছিল। তার এই বক্তৃতা, প্রতিটা ধর্মের প্রতি নিষ্ঠা, এই সমস্ত কিছুই তাকে এত সম্মান এনে দিয়েছিল। এই ভিডিও থেকে তার সততা, তার বিশ্বাস এবং তার দয়ালু, এগুলোই উঠে এসেছে। তিনি একজন মহান মানুষ, তখনও ছিলেন, আজও আছেন, আগামী দিনেও থাকবেন। তাই ছোট্ট একটি বায়োগ্রাফি দিয়ে এত বড় মানুষকে কখনোই জানা সম্ভব নয়। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।